আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। বৃহত্তর চট্টগ্রামের সব খবর জানাতে আপনাদের সাথে আছি আমি ইসরাত এমনি। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। মারা গেছেন সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদ বীর প্রতীক। দুপুরে চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষে তার মরদেহ পাওয়া যায়। একটি মামলা সংক্রান্ত কাজে গতকাল তিনি চট্টগ্রামে আসেন, এরপর উঠেন চট্টগ্রাম ক্লাবে। রাতে ঘুমানোর পর আজ দুপুর পর্যন্ত তিনি বের না হওয়ায় অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে দরজা ভেঙে তাকে মৃত পড়ে থাকতে দেখেন স্টাফরা। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। সেখান থেকে মরদেহ উদ্ধার করে নেওয়া হয় সিএমএইচে। তার স্বজন ও চিকিৎসকের ধারণা স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। রাতে তার মরদেহ নেওয়া হবে হাটহাজারীর পূর্ব ধলই গ্রামের বাড়িতে। সেখানেই চিরনিদ্রায় শায়িত হবেন বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ। তিনি সেনাপ্রধান ছাড়াও দায়িত্ব পালন করেন রাষ্ট্রদূত হিসেবে। কোর্টে কাজ ছিল, আমরা একসাথে আসছি, একই ফ্লাইটে আসছি। তারপরে ওনার আছে, শারীরিকভাবে উনি অত সুস্থ ছিলেন না আগেও, ডায়াবেটিস আছে আর সমস্যা আছে। তো উনি এখানেই থাকবেন বলছিলেন, এই জন্য আমার সাথে আবার কথা হয়নি, কথা হয়েছে আমাদের আরেকজন কলিগের সাথে। তো এখন বুঝতেছি না, মানে এখান পর্যন্ত উনি অসুস্থ হন নাই, সুস্থই ছিলেন। মনে হচ্ছে দেখে যে আসলে স্ট্রোকের তো আসলে যে কোনো মুহূর্তে যে কোনো মানুষ পাশে বসে থাকলেও দেখা যায় যে সে অনেকে জানতেও পারে না যে সে একটা পেশেন্ট চলে গেল। এটা স্ট্রোক। হ্যাঁ, স্ট্রোক ছাড়া আর কি হবে, এটা স্ট্রোক ছাড়া। আমরা ওনার পাড়ার মানুষ, উনি ওনার এলাকার মানুষ। উনি আমাদের এলাকার যে গার্লস কলেজ, ওই এলাকার দীর্ঘদিন সভাপতি ছিলেন। ওনারা ওখানকার ডোনার সভাপতি ছিলেন, মেম্বার ছিলেন। আমাদের এলাকার মানুষ হিসাবে, দায়বদ্ধতা হিসেবে আমরা আসছি। উনি আমার চাচা হন। এবার তোড়জোড় চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের। দীর্ঘ ৩.৫ দশক পর আগামী সেপ্টেম্বরে এই নির্বাচন করতে চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এজন্য ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে চাকসুর গঠনতন্ত্র। শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নির্বাচনের এই আয়োজনকে ঘিরে সরগরম হতে শুরু করেছে ক্যাম্পাস ছাত্র রাজনীতি। ইমদাদুল হকের রিপোর্ট, ছবি তুলেছেন নাজিমুদ্দিন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা চাকসু ভবন। নির্বাচিত প্রতিনিধি নেই, তাই নিয়মিত কর্মকাণ্ডে স্থবিরতার পাশাপাশি এই ভবনও যেন নিষ্প্রাণ আর বিবর্ণ। সবশেষ ১৯৯০ সালে নির্বাচন হয় চাকসুর। এরপর দফায় দফায় দাবি দেওয়া আর নানা কর্মসূচিতেও হয়নি নির্বাচন। শিক্ষার্থীরা বলছেন, নির্বাচিত ছাত্র প্রতিনিধি না থাকায় দীর্ঘ ৩.৫ দশক ধরেই রুদ্ধ অধিকার আদায়ের পথ। অনেক সময় ধরে নির্বাচন হয় না, আমাদের স্টুডেন্টের যেটা প্রত্যাশা ওটা যথাযথভাবে আমরা পূরণ করতে পারি নাই। অনেক ধরনের সমস্যা এখানে আমাদের অলরেডি ফেস করা লাগতেছে। তো আমাদের যদি একটা প্রতিনিধি হতো তাহলে হয়তো আমাদের জন্য আরো সুবিধা হতো। তো আমরা চাই চাকসু নির্বাচনের মাধ্যমে আমরা জনপ্রতিনিধি পাবো। আমরা আমাদের স্টুডেন্টের যত দাবি আছে এগুলো খুব সুন্দরভাবে হ্যান্ডেল করুক, এটাই আমরা চাই। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনও দাবি জানিয়ে আসছে দ্রুত চাকসু নির্বাচনের। এমন প্রেক্ষাপটে গত ১ আগস্ট সিন্ডিকেট সভায় চাকসুর গঠনতন্ত্র অনুমোদন হয়। চাকসু নিয়ে আলোচনায় এখন নির্বাচন নিয়ে প্রস্তুতির পাশাপাশি আছে গঠনতন্ত্র নিয়ে সমালোচনাও। সেখানে এমফিল ও পিএইচডিরত ছাত্রদের নির্বাচনে অংশগ্রহণ নেওয়ার সুযোগ দেখানো হয়েছে এবং সেই সাথে ৩০ বছর বয়সসীমা ধরা হয়েছে, যা মূলত একটা নির্দিষ্ট সংগঠনের সুবিধা দেওয়ার জন্য করা হয়েছে। রাজনীতির মাধ্যমে ছাত্র সমাজ যে তাদের অধিকারগুলো বুঝে পাচ্ছে এবং আরও একটা অধিকার, তাদের গণতান্ত্রিক অধিকার, ভোট প্রদানের অধিকার এবং তাদের অধিকারগুলোকে আদায় করার জন্য একটা স্বীকৃত প্রতিষ্ঠান থাকবে, সেই প্রতিষ্ঠানটা যেন কার্যকর হয় সেটা আমরা প্রত্যাশা করি। আমরা যে অগ্রগতি প্রত্যাশা করছি সে আশানুরূপ আমরা অগ্রগতি দেখছি না। আমরা প্রত্যাশা করি প্রশাসন সেপ্টেম্বরের শুরুর দিকে আমাদের নির্বাচনটা কার্যকর করবে। দেরিতে হলেও চাকসু নির্বাচন আয়োজনে এখন অনেকটা জোরে সোরে নেমেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এজন্য গঠন করা হয়েছে নির্বাচন পরিচালনা কমিটি। আগামী সেপ্টেম্বরের মধ্যে চাকসু নির্বাচন আয়োজনের কথা জানিয়েছেন উপাচার্য। এখন সামনে এগোনোর পালা। তো এখন আমরা এই যে চাকসু নির্বাচন পরিচালনা করার জন্য একটা কমিটি করা আছে, আমরা একটা রোড ম্যাপের মতো দিয়ে দেব, যে আমরা চেষ্টা করছি সেপ্টেম্বরের মধ্যে আমরা হয়তো সেটা করতে পারবো। চাকসুর পাশাপাশি একই দিন বিভিন্ন হল সংসদ নির্বাচনের কথাও বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। সপ্তাহ জুড়ে বৃষ্টি ও উজান থেকে ঢলনামা অব্যাহত থাকায় বিপদসীমায় পৌঁছেছে রাঙামাটির কাপ্তাই লেকের পানি।
পানি ধারণ ক্ষমতার বিপদ সীমায় 107 মিন সি লেভেল হলেও সকালে হ্রদের পানির উচ্চতা দাঁড়িয়েছে 107.49 মিন সি লেভেলে। ফলে আগামীকাল সকালে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের 16টি জলকপাট 6 ইঞ্চি করে খুলে দেওয়ার কথা জানিয়েছেন কেন্দ্রটির ব্যবস্থাপক মাহমুদ হাসান। এতে প্রতি সেকেন্ডে 9000 কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হবে। পানির লেভেল অপ্রত্যাশিতভাবে বাড়লে জলকপাট পর্যায়ক্রমে তোলা হবে বলেও জানান তিনি। এদিকে হ্রদে পানি বাড়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বাঘাইছড়ি ও লংগদু উপজেলার বেশ কিছু এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানি অতিরিক্ত বাড়ছে, যদি পানি বেশি বাড়ে তাহলে ব্রিজের সমস্যা হয় আর কি। ছোট ছোট বাচ্চা আছে বাসায়, ওদেরকে নিয়ে সমস্যা হয়, রান্না বান্নার সমস্যা। যাতায়াত যে রাস্তাটা, যে আমাদের ব্রিজটা, হ্যাঁ এখানে পানি হয় প্রায় আপনার সমান। আমাদের এদিকে বাসায় পানি উঠে গেছে, তারপরে যদি বানটা যদি সারি দিয়ে পানি একটু যদি কমায় সুবিধা হতো আমাদের। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে রাঙামাটি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া। এমনি রাঙামাটির যে কাপ্তাই হ্রদ রয়েছে, যেটা কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য দেওয়া হয়েছিল, সেটি 1962 সালে এখানকার এই বাদ দিয়ে বা এই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র দিয়ে আসলে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়, যার ফলে আসলে প্রতি বছরই আসলে আমরা দেখতে পাই যে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং এখানকার যে বৃষ্টিপাতের ফলে পানির স্তর প্রতিবারই বৃদ্ধি পায় এবং যার ফলে জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক যেখানকার যে জলকপাটগুলো আসলে সেটা ক্রমান্বয়ে 6 ইঞ্চি থেকে আমরা দেখেছি গতবার প্রায় 5 ফুট পর্যন্ত খোলা হয়েছিল। এই জল কপাট দিয়ে পানি ছাড়ার পরে আসলে যে নিম্নাঞ্চল রয়েছে রাঙ্গুনিয়া, রাউজান, এই এলাকাগুলোতে প্লাবিত হওয়ার সংখ্যা থাকে। সেই জন্য আসলে একটু পূর্ব প্রস্তুতি হিসাবে গতকাল একটি বিজ্ঞপ্তির মধ্যে জানানো হয়েছিল আজ বিকেল 3টা বাজে খোলার কথা ছিল, কিন্তু এখানকার যে বৃষ্টিপাত এবং যে পানি বৃদ্ধির প্রবাহটি কম থাকার কারণে সেটি তারা একদিন বাড়িয়ে আগামীকাল সকাল 10টায় জলকপাটগুলো 6 ইঞ্চি করে খোলা হবে। এছাড়াও যে জলবিদ্যুৎ কেন্দ্রের যে 5টি ইউনিট দিয়ে 219 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, সেখানেও পানি প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে 32,000 কিউসেক করে পানি কিন্তু প্রতিনিয়ত কর্ণফুলী নদীতে যাচ্ছে এবং এছাড়াও যদি জলকপাটগুলো খোলা হয় 6 ইঞ্চি করে, তারপর আরো 9,000 কিউসেক করে পানি যাবে। এদিকে এই উজান থেকে নেমে আসা পানির ফলে যে নিম্নাঞ্চল বলা হয় রাঙামাটির লংগদু, বাঘাইছড়ির কিছু অংশ প্লাবিত হয়েছে। রাঙামাটি শহরের শান্তিনগর সহ আসামবস্তি সড়কের কিছু এলাকা আমরা খবর পেয়েছি এখানকার বাসার বাড়িতে পানি ঢুকতে শুরু করেছে। এই সব কিছুর বিবেচনা করে আসলে কাপ্তাই বাঁধের বয়স সবকিছু বিবেচনা করে এই পানি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যবস্থাপক যেটি জানিয়েছেন, যদি পানি অব্যাহত থাকে যে জলকপাটের এই পানি খোলার মাত্রাটি আরো বাড়িয়ে দেওয়ার কথা হবে বলে তারা জানিয়েছেন। নিম্নাঞ্চলে যেসব মানুষ প্রাণীবন্দী হয়েছে তাদের জন্য আশ্রয়কেন্দ্র খোলার কথা বলেছে উপজেলা প্রশাসন এবং তাদের জন্য খাবার ব্যবস্থা রাখার জানিয়েছে এবং ইতিমধ্যে কিছু আশ্রয়কেন্দ্রে মানুষ যাচ্ছে। তো মনে করছেন, জেলা প্রশাসন মনে করছেন যে পানি কমে আসার সাথে সাথে আশ্রয়কেন্দ্রের মানুষগুলো ছাড়তে শুরু করবে এবং তাদের দুর্ভোগ কমে আসবে বলে মনে করছেন। এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সব শেষ। জিয়া, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাঙামাটি থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী জিয়াউল হক। এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। চট্টগ্রামে 4টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিদপ্তর। সকালে নগরের হালিশহর এ ব্লক এলাকায় এসব অভিযান চালানো হয়। এ সময় চয়েস ফুড নামের একটি মিষ্টি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে যায় ভোক্তার দল। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির প্রমাণ মেলে, ফলে জরিমানা করা হয় 40,000 টাকা। 1.5 বছর আগে একই প্রতিষ্ঠানকে খাবারকে স্বাস্থ্যহানিকর রাসায়নিক পদার্থ মেশানোর দায়ে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছিল। এদিকে অভিযানে 3টি ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে 22,000 টাকা জরিমানা করা হয়। এর আগে আমরা এই প্রতিষ্ঠানটাতে এসেছিলাম, প্রায় বছরখানেক হবে বা বছর দেড়েক হতে পারে। তো এখানে আমরা প্রায় 2 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি, যে তখন উনি কেমিক্যাল ব্যবহার করতেন এবং ওনার অপরিচ্ছন্নতার মাত্রা ছিল অত্যন্ত খারাপ। তো এই ফ্লোরগুলি ছিল না, খুবই খারাপ ছিল। তো এখন কিছুটা পরিবর্তন এনেছে আর কি। আর আমরা ওই কেমিক্যাল যে ব্যবহার করে সেটাও আমরা পাচ্ছি না। তো আমার মনে হচ্ছে যে হয়তো একটা পরিবর্তনের দিকে যাচ্ছে। তবে ওই অপরিচ্ছন্নতার যে বিষয়টা, এটা একটু ইমপ্রুভ করলেও ওনার ওই খাদ্যপণ্যে প্রচুর পরিমাণ মৌমাছি পড়ে আছে। তো মৌমাছি খাবারে পড়তে পারে যেহেতু মিষ্টান্ন জাতীয় খাবার, কিন্তু ওনার প্রোটেকশন ব্যবস্থা তেমন একটা ভালো না। আর মৌমাছি পড়ে পচে গেছে, এরকমও হয়ে গেছে। এদেরকে বলবো, আমি নিজেও থাকবো উপস্থিত, মানে ভবিষ্যতে যেহেতু এই ধরনের রান্না হয়। স্যার আগে একবার আসছিল,
দেখছে মানে অন্য ধরনের। এখন এসে স্যার খুশি হয়েছে, তারপরে মাছি দেওয়ার কারণে স্যার একটু আমার উপর রাগ। বান্দরবানে কিট সংকটে করোনা পরীক্ষা করাতে পারছে না জ্বরে আক্রান্ত ব্যক্তিরা। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন। আমরা দেখেছি বেশ কয়েকদিন ধরে বান্দরবান সদর হসপিটাল সহ বান্দরবানের 7 উপজেলা 34 ইউনিয়ন 2 পৌরসভার যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে প্রত্যেকটিতে কিন্তু জ্বর, সর্দি, কাশি এবং করোনার বিভিন্ন সিমটম নিয়ে রোগীরা পরীক্ষা নিচ্ছে আসছে, বিভিন্ন টেস্টগুলো করছে। তবে করোনার শনাক্তকরণের যে কিট সেটি 7 উপজেলায় 34 ইউনিয়নে কোনো স্বাস্থ্য কমপ্লেক্সে না থাকার কারণে সেই করোনা শনাক্ত করা যাচ্ছে না বলে আমাদেরকে রোগীরা যেমন জানিয়েছে। আমরা কথা বলেছি সে সমস্ত স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষের সাথে, তারাও আমাদেরকে জানিয়েছে বান্দরবানের বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে, দুর্গম এলাকা থেকে বিভিন্ন রোগীরা বিভিন্ন সময় করোনা, ম্যালেরিয়া, টাইফয়েড, জ্যোতিষ বিভিন্ন রোগ শনাক্তের পরীক্ষা করতে আসলো। করোনার কিট না থাকার কারণে তারা সেই পরীক্ষাটি করতে পারছে না বলে জানিয়েছে। ইতিমধ্যে আমরা কথা বলছি স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জনের সাথে, তিনি আমাদেরকে বলেছে বান্দরবানের যে করোনার যে কিট সংকট রয়েছে, এখনো পর্যন্ত কিট না আসার কারণে তারা আসলে করোনার পরীক্ষা শনাক্ত করতে পারছে না। পাশাপাশি তারা 7 উপজেলা 34 ইউনিয়ন 2 পৌরসভার একটি চাহিদাপত্র প্রেরণ করেছে ডিজি হেলথে। সেটি আসার পরে আসলে করোনা পরীক্ষা করার মাধ্যমে মানুষকে করোনা শনাক্ত করতে পারবে বলে তারা জানিয়েছে। তবে করোনা শনাক্ত না হওয়ার কারণে কিন্তু হসপিটালগুলোতে রোগীদের আসলে একটা উত্তেজনা বৃদ্ধি হয়েছে এবং রোগীরা ভোগান্তি পোহাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। এমি। ইয়াসিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বান্দরবান থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।